ইসি থেকে রিটার্নিং অফিসার চায় বিএনপি। লটারিতে বদলি দাবি জামায়াতের। আচরণবিধি মানানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসিপির। বাস্তবতা মেনে ভোটের প্রস্তুতি কমিশনের। ফেব্রুয়ারি নির্বাচন উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জুলাই অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা। ওসি সাইদের নির্দেশে আশুলিয়ায় 6 জনকে গুলি করেন বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ। হত্যার পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় লাশ। ট্রাইব্যুনালে রাজসাক্ষী আফজালুলের জবানবন্দি। মোবাইল ব্যবসায়ী সংগঠনের সেক্রেটারিকে না ছাড়লে গণ আন্দোলনের হুঁশিয়ারি। সাংবাদিককে ডিবিতে নেয়ার ঘটনায় তৈয়বকে জড়িয়ে ভিত্তিহীন প্রচারের অভিযোগ। খতিয়ে দেখার আশ্বাস স্বরাষ্ট্রের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাল। আগামী নির্বাচনে ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার দাবি জানিয়েছে বিএনপি। আর দল নিরপেক্ষ প্রশাসনের জন্য লটারির মাধ্যমে ডিসি এসপি বদলি চায় জামাত। আচরণবিধি মানাতে বাধ্য করার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে এনসিপি। 13টি রাজনৈতিক দলের সঙ্গে ইসি বৈঠকে এসব কথা বলেন দলগুলোর নেতারা। সিইসি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়। এটা মেনে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। বুধবার প্রথম পর্বে অংশ নেন জামায়াত, এনসিপি সহ 7টি দলের নেতারা। সংলাপের শুরুতেই বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কেন্দ্রে ভোটার আনতে দলগুলোর কাছে সহযোগিতা চান। রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়, এই বাস্তবতা মেনে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। আমরা একটা আচরণবিধি ফাইনাল চূড়ান্ত করেছি, এটা ফাইনালে প্রুভ হয়েছে, অনুমোদিত আচরণবিধি। আপনাদের সহযোগিতা চাওয়া। আপনারা সবাই, শুধু নির্বাচন কমিশন একা নয়, আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য। পরে রাজনৈতিক দলের প্রতিনিধিরা একে একে নিজের দাবি তুলে ধরেন। আচরণবিধি সংশোধনের প্রশ্নে সবাই একই সুরে কথা বলেন। আচরণবিধি খুঁজে তো পাওয়া যায় না। হু উইল ইম্পোজ দ্য পানিশমেন্ট? ওয়্যার? আপনার এই আচরণবিধিতে নাই কোথাও। জবাবদিহিমূলক একটা ভারসাম্য, ক্ষমতার ভারসাম্যপূর্ণ সংগ্রহ ব্যবস্থা, সেখানে প্রতিষ্ঠান খুব গুরুত্বপূর্ণ। এ সময় নির্বাচন সামনে রেখে প্রশাসনকে দল নিরপেক্ষ করতে লটারির মাধ্যমে ডিসি এসপি বদলির দাবি জানান নেতারা। এছাড়া গণভোট নিয়ে ইসির প্রস্তুতি ও বাস্তবায়ন প্রক্রিয়াও জানতে চায় দলগুলো। ইলেকশন কমিশনের সময় দেখেছি যে তফসিল ঘোষণার পরই একদিনে, এক রাতে সব ডিসি এসপি পুলিশ সুপারদেরকে রদবদলের ঘটনা ঘটেছে, যাতে কিন্তু আস্থা রেখেছে, কমপ্লেন ছিল না। এইরকম একটা সিদ্ধান্ত না নিলে এখন যা হচ্ছে এটা কিন্তু একটা পরিকল্পিত একটা ইন্টেনশন, এটা কিন্তু করা হচ্ছে। ইলেকশনে বড় একটি বিষয় রয়েছে হলো গণভোট। গণভোট কি প্রক্রিয়া হবে, কিভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন, এই সুনির্দিষ্ট নীতিমালা আমরা কবে পাবো, কবে আমরা প্রচারণা করতে পারবো, সেই বিষয়ে আপনারা আজকে আমাদের একটু জানাবেন। দুপুর 2টার পর গণ অধিকার সহ আরো 6টি দলের সঙ্গে সংলাপে বসে কমিশন। এ সময় নিয়ম কানুন মেনে নির্বাচন করার প্রতিশ্রুতি সহ নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা করার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দেশে প্রতিষ্ঠা করবো, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব। আবার আমি যদি গিয়ে সেই নির্বাচনের দিন আমি গায়ের জোর অ্যাপ্লাই করি অথবা আমি নিয়ম ভঙ্গ করে কিছু করি, তাহলে তো কথায় আর কাজে মিল থাকলো না। এটা নিয়ে আমি কোনো দ্বিমতের কোনো অপকার দেখি না। 1 নম্বর, আপনারা যেটা বলেছেন, প্রার্থী রাজনৈতিক দলের একটাই করণীয়, আমরা নিয়ম কানুন মেনে নির্বাচন করব। দেশের বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটকে সংলাপে আহ্বান জানানো নিয়ে সংশয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায়ের গুরুত্ব কমিয়ে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে একটি মহল। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বলেন, বিএনপি সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। কেউ দলটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন মহাসচিব। জুলাই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দল হিসেবে অন্যতম অংশীদার বিএনপি 36 দিনের আন্দোলনের মুহূর্তগুলোকে দলিল আকারে সংরক্ষণের পদক্ষেপ নিয়েছে দলটি।
24-এর গণ অভ্যুত্থানে বিএনপি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয় গুলশানের একটি হোটেলে। যোগ দেন দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যসহ যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলের নেতারা। এ সময় অন্তর্বর্তী সরকারকে সোজা পথে হেঁটে বিচার ও সংস্কারের সঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। সরকারকে পরিষ্কার করে বলতে চাই, আপনারা সিরাতুল মুস্তাকিমে হাঁটেন, সিধা রাস্তায় হাঁটেন। আগামী নির্বাচন অনুষ্ঠান ছাড়া বাংলাদেশকে কোনোভাবেই রক্ষা করা যাবে না। সরকারকে আমি পরিষ্কার করে বলতে চাই, সকল এজেন্ডা মেহেরবানি করে এখন গুটিয়ে ফেলেন। এখন কেবলমাত্র বিচার এবং সংস্কারের ধারে আগামী যে নির্বাচন, সেটাকে প্রধান এজেন্ডায় পরিণত করেন। আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা বলেন, আধিপত্যবাদ মেনে না নেওয়া বাংলাদেশ ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের চ্যালেঞ্জও উতরে যাবে। ক্ষুদিরাম, সূর্য সেন, তারা কিন্তু ছিল বাংলারই সূর্য সন্তান, এবং তারই ধারাবাহিকতায় আবু সাইদ যে গুলির মুখে বুক পেতে সাহসিকতার সঙ্গে বলেছিল, তুমি গুলি করো আমার বুকে, কিন্তু আমি আধিপত্য মেনে নেব না। আমরা কিন্তু এখনো কঠিন সময় দাঁড়িয়ে আছি, যে দাঁড়ানোটা হলো আমাদের মানুষের সত্যিকারের একটা দেশের সুশাসন প্রতিষ্ঠা করা, যা কিনা আমাদের আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেটা সম্ভব করতে পারি। বিএনপি মহাসচিব বলেন, মানবতা বিরোধী অপরাধের রায়ের গুরুত্ব কমিয়ে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে একটি মহল। সংস্কার নিয়ে বিএনপিকে ভিন্ন চিত্রায়নের চেষ্টা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে, অন্যদিকে দেখি মব ভায়োলেন্স চলছে। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব, সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধুগণ। সংস্কারের জন্য আমরা কমিটেড। সুতরাং এইখানে আমাদেরকে ভিন্নভাবে যদি কেউ চিত্রিত করতে চায়, আমরা কিছুতেই সেটাকে মেনে নেব না। আগামী দিনে গণতন্ত্রকে শক্ত ভিত্তি দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পারি, এটাতে আমাদেরকে একযোগে কাজ করতে হবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ কোর্সের গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেন ডক্টর ইউনূস। ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের 2025 গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান অংশ নেন বাংলাদেশ সহ 23টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসার। বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে গ্র্যাজুয়েশন সেরিমনিতে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কোর্স সম্পন্ন করা অফিসারদের হাতে তুলে দেন সনদ। অফিসাররা জানান, অর্জিত জ্ঞান ব্যক্তি ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে ভূমিকা রাখতে সাহায্য করবে। My experience has enhanced my joint planning, multidimensional planning, and overall it has given me teamwork. 24টা কান্ট্রি প্র্যাকটিক্যালি জানি যে ওরা কি করছে, কিভাবে কাজ করছে, ওরা কিভাবে চিন্তা করছে। এটা আমাদের আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমাদের দেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশা করি। প্ল্যানিং এবং ডিসিশন মেকিং দুটো জিনিসের উপর খুব ফোকাস দেওয়া হয়। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। What does an officer in army do in a situation of uprising? I'm sure you have debated about it, discussed about it, and talked to each other about it. For you as a student, as observer is one thing. Those who are actually on the job in the army, watching this happen, what do? Do they join the students? Do they join the government? They fall apart in deciding where should they stand. Bangladesh is a lucky country. All the armed forces, the entire rank and file, under the leadership of their leaders, stay committed to the people. ফেব্রুয়ারির নির্বাচনকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে সেনাবাহিনীর সহায়তা চান ডক্টর ইউনূস। The time for election, we are looking forward to it. And we announced the date for February. Again, we need the support from our armed forces, from our police,
in law enforcing agencies, all types, because it is a big undertaking coming from an uprising, moving to an election, which is a very, very peaceful kind of celebration, mood of happiness and being together, still expressing their own desires and aspirations. এবার কোর্সে অংশ নেন বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তান সহ বিশ্বের 24টি দেশের 311 জন তরুণ সামরিক অফিসার। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে জবানবন্দি দিলেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক এসআই আফজালুল হক। সাক্ষ্যে বলেন 5 আগস্ট বিকেল 4টায় ওসি সায়েদের নির্দেশনায় এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য এ হত্যাকাণ্ডে অংশ নেন। এরপর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়া হয় মরদেহ। এ সময় শহীদ আহতদের কাছে ক্ষমা চান এসআই আফজালুল হক। বুধবার এই মামলায় গ্রেফতার আসামি পুলিশের সাবেক ইন্সপেক্টর আফজালুল হক ওই দিনের ঘটনার আদ্যোপান্ত তুলে ধরে জবানবন্দি দেন ট্রাইব্যুনালে। বলেন 5 আগস্ট বিকেল 4টায় তৎকালীন ওসি সায়েদের নির্দেশনায় এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য এই হত্যাকাণ্ডে অংশ নেন। যখন শেখ হাসিনা পালিয়ে যান, এই খবরটা পাওয়ার পরে ওসি সাহেব বাইরে ডিউটিতে ছিলেন, সায়েদ বা জায়েদ ভেতরে আসেন। ভেতরে এসে উনি ওনার ফোর্স এবং অফিসার এবং বাইরে থেকে যে ফোর্স আসছে তাদেরকে নিয়ে গেটের সামনে যান এবং ওই সময় ওনার নির্দেশে বিশ্বজিৎ, এএসআই এবং অন্য কয়েকজন যারা অন্য ইউনিট থেকে আসছে তারা গুলি করেছে। আসামি থেকে রাজসাক্ষী হওয়া আফজালুল হক আরও জানান 15 আগস্ট তিনি জানতে পারেন পিকআপে তোলা মরদেহগুলো পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয়। শহীদদের আত্মত্যাগ স্মরণ করে ক্ষমা চেয়ে বিবেকের তাড়নায় এই জবানবন্দি দিয়েছেন বলেও ট্রাইব্যুনালকে জানান তিনি। তাদের মধ্যে যে পরামর্শটা উনি দেখেছেন, পরামর্শ দেখে উনি মনে করেছেন যে ভিন্ন কোনো পরামর্শ হচ্ছে এবং তার উপস্থিতি দেখে তাদের আলোচনা বন্ধ হয়ে যায় এবং তিনি একটু অসুস্থ তা ফিল করেন এই মানুষ হত্যার ঘটনায়, তখন তিনি ভেতরে চলে যান। আশুলিয়ায় লাশ পোড়ানো এই মামলায় আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জন, যাদের মধ্যে গ্রেফতার আছেন 8 জন আর এখন পর্যন্ত সাক্ষ্য দিলেন 23 জন। এ মাসেই শেষ হতে পারে এ মামলার সাক্ষ্য গ্রহণ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে। অভিযোগের নথিপত্র পর্যালোচনা করে পরে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত। অভিযোগপত্রে বলা হয়, গেল 15 নভেম্বর দলের এক সমাবেশে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। এ সময় গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্যের বিষয়ে মন্তব্য করেন তিনি। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কন্টেন্ট ক্রিয়েটর শাহিন মাহমুদ তারেক রহমানের বুলেট প্রুফ গাড়ি কেনার বিষয়ে ফেসবুকে কটূক্তি করেন বলে উল্লেখ করা হয় মামলার আবেদনে। বাদীপক্ষের আইনজীবীর অভিযোগ, নির্বাচনের আগে তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এমন কাজ করা হচ্ছে। সময় সংবাদে আরও থাকছে, লোক ভাড়া করে অস্ত্র সরবরাহ, পল্লবী যুবদল নেতা কিবরিয়া হত্যায় 4 স্টার গ্রুপ, নেপথ্যে চাঁদাবাজি, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও রাজনৈতিক কোন্দল, গ্রেফতার আরও 2। গাজীপুরে ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ আগুনে বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নিয়ম বহির্ভূতভাবে কারখানায় কেমিক্যাল ব্যবহারে বারবার অগ্নিকাণ্ড হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি তাদের। দাও দাও করে জ্বলছে আগুন, পুড়ছে ব্যবসায়ীর স্বপ্ন। বুধবার দুপুর 1টা গাজীপুরের বাঘের বাজারে স্ট্যান্ডার্ড ফিনিশ কয়েল কারখানার শ্রমিকরা যখন লাঞ্চের বিরতিতে বের হবেন, ঠিক তখনই হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। তাৎক্ষণিকভাবে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেন। ভয়াবহতা বাড়তে থাকায় খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। প্রথমে মাওনা ফায়ার স্টেশনে 2টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। একে একে আশপাশের স্টেশনগুলো থেকে যোগ দেয় আরও 7টি ইউনিট। প্রায় 3 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
জেলায় নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা একের পর এক কেমিক্যাল কারখানায় আগুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। শিগগিরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর পরামর্শ স্থানীয়দের। ফায়ার সার্ভিস জানায় কারখানাটির ভেতর ব্যাপক পরিমাণে কেমিক্যাল থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়, আর পাশের ফিলিং স্টেশন থাকায় ঝুঁকি বাড়িয়েছে কয়েক গুণ। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সময় সংবাদ, গাজীপুর। আওয়ামী লীগ প্রতিষ্ঠার স্থান রোজ গার্ডেন ক্রয়ের নামে রাষ্ট্রের ৩৩২ কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। অনুসন্ধানে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংস্থাটির মুখপাত্র। এদিন দুদকের মামলায় ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদকে। ১৯৩০ সালের দিকে ঋষিকেশ দাস নামের এক ব্যবসায়ী পুরান ঢাকায় ২২ বিঘা জমির উপর নির্মাণ করেন রোজ গার্ডেন নামের এই বাড়িটি। তবে ভবনটি আলোচনায় আসে ১৯৪৯ সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকে কেন্দ্র করে। পরবর্তীতে ২০১৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ৩৩২ কোটি টাকায় ক্রয় করে এই ভবন সংরক্ষণের উদ্যোগ নেয়। দুদকের কাছে অভিযোগ আসে এটি রাষ্ট্রীয় অর্থের অপচয়। বিষয়টির প্রাথমিক সত্যতা মিলায় অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে রোজ গার্ডেন নামক বাড়িটি ক্রয়ে রাষ্ট্রের ৩৩২ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন এই অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে। এদিন দুদকের মামলায় ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদকে। তার বিরুদ্ধে মামলায় বলা হয় অগ্রণী ব্যাংকের দায়িত্ব থাকাকালে সংশ্লিষ্টদের যোগসাজশে ১৮৯ কোটি টাকা ঋণ জালিয়াতি করেছেন। সাবেক অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ তাকে দুদকের এই মামলায় ধানমন্ডির নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ৮,০০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। পাঠানো হয়েছে বিভিন্ন দফতরে চিঠি। বিদেশ গমন রহিতকরণ এবং সম্পদ। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পল্লবী যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যায় অংশগ্রহণকারীরা ফরেস্টার গ্রুপের সদস্য। আলোচিত এই গ্রুপটি নিয়ন্ত্রণ করে শীর্ষ সন্ত্রাসী মামুন, ইব্রাহিম, শাহাদাত ও মুক্তার। তাদের একজনের নির্দেশে হত্যার পরিকল্পনা করে পাতা, সোহেল ও সুজন। এই দুজনকে গ্রেফতারের পর র্যাব বলছে কিলিং মিশনে নেতৃত্ব দেয় ভাগিনা মাসুম। টাকার বিনিময়ে জনি, কাল্লু ও রোকনকে ভাড়া করে পাতা, সোহেল। ১৭ নভেম্বর রাজধানীর পল্লবীতে হার্ডওয়্যারের দোকানে ঢুকে একের পর এক গুলি করে হত্যা করা হয় থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে। কিলিং মিশনে সরাসরি অংশ নেয় ৩ শুটার। এ সময় জনতার হাতে ধরা পড়ে জনি ভুইয়া নামের এক শুটার। তাকে জিজ্ঞাসাবাদে জড়িত কয়েকজনের নাম জানতে পারে আইন শৃঙ্খলা বাহিনী। পরদিন ৫ জনের নাম উল্লেখ করে ১৩ জনের নামে হত্যা মামলা করেন কিবরিয়ার স্ত্রী। ঘটনার পর থেকেই পুলিশের পাশাপাশি ছায়াতদন্তে নামে র্যাব। মঙ্গলবার রাতভর অভিযান চলে আশুলিয়ার বিরুলিয়া ও টঙ্গীতে। গ্রেফতার করা হয় মনির হোসেন ওরফে পাতা সোহেল, সুজন ওরফে বুকপোড়া সুজনকে। বেরিয়ে আসে হত্যার রহস্য। র্যাব বলছে গ্রেফতার পাতা সোহেলের পরিকল্পনায় কিবরিয়াকে হত্যা করা হয়। সঙ্গে ছিল সুজন। কিলিং মিশনের নেতৃত্ব দেয় ভাগ্নে মাসুম। ভাড়া করা হয় শুটার জনি, রোকন ও কাল্লুকে। মিরপুরের আলোচিত ফরেস্টার গ্রুপের শীর্ষ সন্ত্রাসীদের নির্দেশেই এ হত্যা। ফরেস্টার নামক 4জন স্টার, সন্ত্রাসী মামুন, কিলার ইব্রাহিম, সন্ত্রাসী শাহাদাত, সন্ত্রাসী মুক্তার, এদের ছত্রছায়ায় কিংবা এদের এদের নির্দেশে মিরপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যে সকল অরাজকতা বা সন্ত্রাসী কার্যক্রমগুলো করা হয় তাদের একটা মদত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। র্যাব বলছে হত্যায় জড়িতদের সঙ্গে নিহত কিবরিয়ার একসময় ভালো সম্পর্ক ছিল। ৫ আগস্টের পর সম্পর্কের অবনতি হয়। রাজনৈতিক কোন্দল, চাঁদাবাজি ও মাদকের নিয়ন্ত্রণ নিয়েই এ হত্যা। এর আগে যাদের সাথে ওনার সখ্যতা ছিল, এই রাজনৈতিক মেরুকরণের পরে সেই সখ্যতাটার এগেনস্টে তিনি কাজ করছিলেন। বেসিক্যালি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা এগুলাতে তার সাপোর্ট ছিল না, যতটুকু আমরা জানতে পেরেছি।
এই কারণেই হয়তো এই ঘটনাটা সংঘটিত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। জড়িত বাকিদের গ্রেফতারের পাশাপাশি হত্যায় ব্যবহৃত অস্ত্রের সন্ধানে অভিযানী র্যাব নামক একজন সন্ত্রাসীকে আটক করে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় লিবিয়ায় মাফিয়ার গুলিতে মারা গেল 3 বাংলাদেশি। তারা সবাই মাদারীপুরের বিভিন্ন গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পরিবারে চলছে মাতম। দালালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্বজন ও এলাকাবাসীর। আর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় মাফিয়াদের গুলিতে প্রাণ গেল 3 যুবকের। সন্তানের মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম। ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত 8 অক্টোবর বাড়ি ছাড়েন মাদারীপুরের আদিত্যপুর গ্রামের ইমরান খান। সরাসরি ইতালি পৌঁছে দেবে এমন শর্তে মানব পাচার চক্রের সদস্য শিপন খানের সঙ্গে চুক্তি হয় 22 লাখ টাকায়। তবে ইমরানকে লিবিয়ায় আটকে নির্যাতন করে পরিবার থেকে বাড়তি 18 লাখ টাকা আদায় করা হয়। সবশেষ 1 নভেম্বর ইঞ্জিন চালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা করলে ভূমধ্য সাগরে মাফিয়ার গুলিতে মারা যান ইমরান। মঙ্গলবার এই খবর পায় পরিবার। আমার আগে বলছিল কি 17 লাখ টাকা দিবেন, পরে 5 লাখ, পরে বলছে কি 22 লাখ টাকা না দিলে আমরা গেমে দেব না। আমাদের 40 লাখ টাকা নেওয়ার পরে কেন আমার বাইরে কন্টাক্ট করে ভোটটা চাললো না? আমার ভাই যদি কন্টাক্ট করে ভোটটা চালতো তাহলে তো আমার ভাই বাঁচা থাকতো। মাফিয়াদের গুলিতে একই নৌকায় মারা যায় রাজৈর উপজেলার দুর্গাবদ্দি গ্রামের মুন্না তালুকদার ও ঘোষালকান্দি গ্রামের বাইজিদ শেখ। 3 যুবকের মৃত্যুর পর লাশ ফেলে দেয়া হয় সাগরে। সুস্থ দাবি করে আর কি, যার সঠিক বিচার দেওয়া হয় আর কি। তবে এই ঘটনায় শিপন জড়িত নন এমনটাই দাবি তার স্বজনদের। আরে দেশে বিদেশ বাহিরে তো যায়, করলে আরো নতুন তোর জানে আরো লোক যায় বিভিন্ন ধরনের। কিভাবে কি হয়েছে এটা তো আমরা বলতে পারি না। এদিকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। ভুক্তভোগীর পরিবার যদি আমাদের আইনি সহায়তা চায়, মামলা করে, সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব। গত কয়েক বছর ধরে লিবিয়ায় অবস্থান করছেন শিপন। আত্মীয় স্বজনদের মাধ্যমে এলাকার যুবকদের ইতালি নেয়ার প্রলোভন দেন তিনি। এর আগেও এমন ঘটনা হলেও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। শর্ত শিথিল এবং সব এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত না হওয়া পর্যন্ত মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ ও কূটনৈতিক আদান প্রদান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ILOর সহযোগিতায় তৈরি ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। জানান, মালয়েশিয়া থেকে যে 10টি শর্ত দিয়েছে তার মধ্যে কয়েকটি শর্তের বিষয়ে কঠোর আপত্তি জানানোর পাশাপাশি সময়সীমাও বাড়াতে বলা হয়েছে। সেই সঙ্গে রিক্রুটিং এজেন্সির সঙ্গে কথা বলে জানানো হয়েছে যে বেশিরভাগ শর্ত পূরণ করা সম্ভব নয়। এছাড়া তিনি আরও বলেন, মালয়েশিয়া বাংলাদেশকে আশ্বাস দিয়েছে তারা এগুলো বিবেচনা করবে। বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের সুযোগ তৈরিতে সরকার কাজ করবে বলেও জানান উপদেষ্টা। মালয়েশিয়া থেকে যে 10টা শর্ত দিয়েছে, কয়েকটা শর্তের ব্যাপারে আমরা স্ট্রং আপত্তি জানিয়েছি এবং আমরা বলেছি ডেডলাইনও এক্সটেন্ড করতে হবে। আমরা রিক্রুটিং এজেন্সির সাথে কথা বলে এই শর্তগুলোর কথা জানিয়েছি যে এগুলি মিট আপ করা সম্ভব না এবং এগুলি মিট আপ করতে গেলে এখানে সিন্ডিকেট হবে। আবার অল্প কয়েকটা বড় শুধুমাত্র রিক্রুটিং এজেন্ট সুযোগ পাবে, আমরা সেটা চাই না। আমরা চাই সুযোগ যতদূর সম্ভব অবারিত যেন করা হয়। এই জন্য আমরা এই শর্তগুলো রিল্যাক্স করতে বলেছি। ইটভাটা সচল রাখার দাবিতে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মালিক শ্রমিকরা। ইটভাটাকে ডি গ্রেডে চিহ্নিত করে সরকারের জারি করা পরিপত্র 6 মাস স্থগিতের দাবি তাদের। এদিকে সড়ক অবরোধ করায় সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মোজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ইটভাটা চালু রাখার দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে মালিক শ্রমিকদের বিক্ষোভ। বুধবার সকাল 10টায় আমিনবাজারের সালেহপুর ভাঙা ব্রিজ এলাকায় অবস্থান নিয়ে প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের অভিযানের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে সড়কের দুপাশে সৃষ্টি হয় তীব্র যানজট। ইটভাটাকে ডি গ্রেডে চিহ্নিত করে জারি করা পরিপত্র 6 মাস স্থগিতের দাবি তাদের। যদি আমাদের ইটভাটার জন্য ঢাকার পরিবেশ দূষিত হয়, সে পরিবেশ আমরা দূষিত করতে চাই না, কিন্তু আমাদের এই সিজনটা সময় আমাদের দিতে হবে। 2025 সাল থেকে 2026 সাল পর্যন্ত আমরা এই 6 মাসের জন্য সরকারের কাছে অকুল আবেদন, আমাদের বাটা চলতে হবে। আমরা চাই আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই বছর ধরে ব্রিক ফিলটা করতে পারি, পরে যদি না দেয় সেটা অন্য কথা।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। পরে আলোচনার আশ্বাসে প্রায় 2 ঘণ্টা পর অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। গত 17 আগস্ট 106টি ইটভাটা বন্ধের সিদ্ধান্তে পরিপত্র জারি করে সরকার। সময় সংবাদ, সাভার। মোবাইল বিজনেস কমিউনিটির সাধারণ সম্পাদক আবু সাইদ পিয়াসকে মুক্তি না দিলে গণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মুঠোফোন ব্যবসায়ীরা। একই রাতে মিডিয়া পরামর্শক সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে ডিবিতে নেয়ার 10 ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েবকে জড়িয়ে ভিত্তিহীন প্রচারের অভিযোগ তুলে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানায় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেলকে মঙ্গলবার গভীর রাতে বাসা থেকে নেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। আটকের 10 ঘণ্টা পর বুধবার স্ত্রীর জিম্মায় সোহেলকে বাসায় পৌঁছে দেয় ডিবি। এই ঘটনার সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তোয়েবকে জড়িয়ে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে খবর ছড়িয়ে পড়ে, যাকে ভিত্তিহীন প্রচারণা বলে বিবৃতি দিয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, সাংবাদিক সোহেলের সঙ্গে বিশেষ সহকারীর ব্যক্তিগত বা পেশাগত কোনো সংশ্লিষ্টতা নেই। এটা আশা করি খুব তাড়াতাড়ি আমরা। পুলিশের দাবি, সাংবাদিকের মোবাইল ফোন নম্বরটি একটি সংবেদনশীল জায়গায় ব্যবহার করা হয়েছিল। তা যাচাই করতেই তাকে ডেকে আনা হয়েছিল। আটকের কথা ঠিক নয়। আটকের বিষয়টা সঠিক নয়। এখানে একটা তথ্য বাছাইয়ের জন্য ওনাকে আনা হয়েছিল। সংবেদনশীল একটা বিষয়ে ওনার ফোন নাম্বারটা ব্যবহার করেছিল কে বা কারা, এগুলো আমরা আমাদের দৃষ্টিতে আসে এবং এটা তদন্তের এক পর্যায়ে ওনার এই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য আনা হয়েছিল। পরবর্তীতে সকালবেলা তাকে তার বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গভীর রাতে সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। শুনলাম, আমি ইনভেস্টিগেশন করার পর হয়তো আমি জানতে পারি, এটা আমি আগে দেখব। দেশে এনইআইআর সিস্টেম চালুর বিরোধিতা করে আসছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। সাংবাদিক সোহেল এই সংগঠনের মিডিয়া পরামর্শক হিসেবে কাজ করছিলেন। সোহেলের সঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাইদ পিয়াসকেও তুলে নেওয়ার অভিযোগ করেছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। তাকে মুক্তি না দিলে গণ আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। 20,000 পরিবার, এদেরকে বাইরে রেখে আমাদের সাথে কোনো কনসার্ন না করে আপনারা এই ব্যবস্থাকে চালু করবেন, এটা দুঃস্বপ্ন মনে করি। এবং আমাদের পিয়াসকে অবিলম্বে আজকের মধ্যেই মুক্তি দিতে হবে, না হলে আমরা যে কোনো পর্যায়ে যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হব। এনইআইআর সিস্টেম বাস্তবায়ন হলে অন্তত 20,000 ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। পুনর্গঠন চাই। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রমজান সামনে রেখে বাজারের বাড়তি চাহিদা মেটাতে বাড়ছে 6টি নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি। চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা, মটর ডাল ও খেজুরের ঋণপত্র খোলা হার 11 থেকে 294% পর্যন্ত বেড়েছে। মার্জিন নির্ধারণে বাংলাদেশ ব্যাংক কোনো হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। পবিত্র রমজান মাসে অতি প্রয়োজনীয় পণ্য ছোলা, খেজুর, মটর ডাল, চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল। ওই সময়ে বাড়তি চাহিদা মেটাতে বাড়ছে এই 6 ভোগ্যপণ্যের আমদানি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত সেপ্টেম্বর অক্টোবর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় সয়াবিন তেল আমদানি 36%, চিনি 11%, মসুর ডাল 87%, ছোলা 27%, মটর ডাল 294% ও খেজুরের আমদানি 231% বেড়েছে। এবার ভোগ্যপণ্য আমদানিতে প্রতিষ্ঠানগুলো 1 মাস আগেই ঋণপত্র খুলছে তাড়াহুড়ো করেই। ফলে ফেব্রুয়ারি মাসের আগেই বাজারে যোগ হবে নতুন আমদানি করা পণ্য। বাংলাদেশ ব্যাংক জানায়, আমদানির চাপ থাকলেও ডলার সংকট নেই ব্যাংকগুলোতে ডলারের ক্রাইসিস এই মুহূর্তে নেই। একই সাথে ডলারের এক্সচেঞ্জ রেটটাও কিন্তু স্টেবল অবস্থায় আছে। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে ব্যাংক তার যারা বোনাফাইড কাস্টমার আছে তাদের সাথে মিলিত হয়েই অনেক কমপক্ষে 3 মাস আগে থেকে এই এলসি খুলছে। এদিকে বিপরীত চিত্র রয়েছে পেঁয়াজ, রসুন ও আদা আমদানিতে। আগের বছরের তুলনায় এবার পেঁয়াজের ঋণপত্র খোলার হার কমেছে প্রায় 99%, রসুনের 89% এবং আদার 22%। বাংলাদেশ ব্যাংক জানায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এলসি মার্জিনে কোনো হস্তক্ষেপ করবে না কেন্দ্রীয় ব্যাংক। মার্জিন 100% দিব না। একজন ওয়ার্কিং কাস্টমার যদি এলসি খুলতে চায়, তার জন্য সে তো ব্যাংকের কাছে পরীক্ষিত না, তার জন্য তো ব্যাংক হয়তো বা 100% নিচে মার্জিন
এলসি খুলতে রাজি হবে না। এটা সম্পূর্ণভাবে ব্যাংকার ব্যবসায়ীরা তারাই নির্ধারণ করবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য, চলতি 2025-26 অর্থ বছরের প্রথম প্রান্তিক জুলাই সেপ্টেম্বরে ঋণপত্র খোলা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 10.82% বেড়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। শিল্পের কাঁচা মালের আড়ালে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ঘন চিনি হিসেবে পরিচিত সোডিয়াম সাইক্লোমেট আমদানি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। সাধারণ চিনির বিপরীতে 50 গুণ বেশি মিষ্টি হওয়ায় চকলেট, আইসক্রিম, বেভারেজ সহ শিশু খাদ্যে ব্যবহার হচ্ছে এই ভয়ঙ্কর উপকরণ। গত 2 মাসে এই দুটি চালানে 100 মেট্রিক টন ঘন চিনি জব্দের পাশাপাশি সন্দেহজনক আরও কয়েকটি চালান পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। শাখাউত্তিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। স্বচ্ছ বড় দানা হলো দেখতে অনেকটা চিনির মতো, আবার স্বাদে চিনির চেয়ে 30 থেকে 50 গুণ বেশি। প্রকৃততে এগুলো চিনি নয়, কিংবা চিনি তৈরির বিন্দুমাত্র উপকরণও ব্যবহার হয়নি। মূলত চীনের বিভিন্ন শিল্প কারখানায় প্রস্তুত এক কৃত্রিম মিষ্টিকারক সোডিয়াম সাইক্লোমেট বা ঘন চিনি আসছে বাংলাদেশে। এটাকে একসময় স্যাকারিন নামে আমরা অনেকে চিনতাম। এটা আমেরিকাতে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA 1969 সালে ঘন চিনি ব্যবহার নিষিদ্ধ করেছে। তারপরে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্নভাবে এটা রূপান্তর করে ব্যবহার করছে, যেটা আসলে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সবশেষ 28 অক্টোবর চট্টগ্রাম বন্দরে 2টি কন্টেনার থেকে জব্দ করা হয়েছে 39 মেট্রিক টন ঘন চিনি। পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামে চীন থেকে চালান আসে চট্টগ্রাম বন্দরে। এর আগে 16 সেপ্টেম্বর একটি বেসরকারি অফডক থেকে জব্দ করা হয়েছিল সোডা অ্যাশের নামে আমদানি করা 3 কন্টেনার ভর্তি 7,480 কেজি ঘন চিনি। সাধারণত এই পণ্যটা আমদানি নিষিদ্ধ হওয়ায় সোডা অ্যাশ বা হচ্ছে যে পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামে আমদানি হচ্ছে। এছাড়াও অন্যান্য সমজাতীয় যে রাসায়নিক বিভিন্ন পণ্য আছে সেই নামগুলো ব্যবহার করে তারা সোডিয়াম সাইক্লোমেট আমদানির চেষ্টা করছে। এক্ষেত্রে বৈধ পথে আমদানি নিষিদ্ধ হয় শিল্পের কাঁচামালের আড়ালে ঘন চিনি আমদানির চেষ্টা চলছে। ইতিমধ্যে আটক হওয়া 2টি চালানের আমদানিকারক এবং সিএনএফ প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে কাস্টম হাউসের অনুসন্ধানী দল। প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিলের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কাস্টম কর্মকর্তা। যারা এ পর্যন্ত ঘন চিনি আমদানি করেছে তাদের বিরুদ্ধে আমরা কাস্টমস অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। কারণ দর্শান নোটিশ জারি করা হয়েছে, তাদের বিন লক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনে ফৌজদারি মামলা দায়ের করা হবে। সাধারণ চিনির তুলনায় মিষ্টি গুণ বেশি হয় মিষ্টান্ন, আইসক্রিম, বেভারেজ, জুস, চকলেট এবং কন্ডেন্স মিল্কে মেশানো হচ্ছে ঘন চিনি, যার বেশিরভাগই শিশু খাদ্য হিসেবে পরিচিত। ঘন চিনির তৈরি খাবারে শিশুদের ক্যান্সার, কিডনি এবং লিভার রোগের ঝুঁকি বাড়িয়ে তুলছে বলে মত চিকিৎসকদের। বাচ্চাদের যে ট্রুলি যে বাড়ে সুগার দরকার, এই সুগারটা কিন্তু সেখান থেকে আসছে না, শুধু মিষ্টির স্বাদটা যাচ্ছে এবং এই স্বাদটা কিন্তু আলটিমেটলি এই সাইক্লোমেট শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন উপাদান আছে, যেটা কিডনি শাটডাউন থেকে শুরু করে অনেক কিছু হতে পারে। বাংলাদেশের বাজারে প্রতি কেজি সাধারণ চিনি 110 থেকে 115 টাকায় বিক্রি হলো। প্রস্তুতকারক দেশ চীনে ঘন চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি 365 টাকায়। কিন্তু মানবদেহের জন্য ক্ষতিকর ঘন চিনির মিষ্টিগুণ বেশি হয় খুব কম পরিমাণে ব্যবহারের সুযোগ থাকায় প্রতি কেজিতে কয়েক হাজার টাকা লাভ করছে আমদানিকারক চক্রটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জলবায়ু সম্মেলনের শেষ পর্যায়ে শুরু হয়েছে তহবিল গঠন ও জলবায়ু অর্থায়ন নিয়ে আলোচনা। ক্ষয়ক্ষতির সমপরিমাণ অর্থ আদায়ে সোচ্চার বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশের প্রতিনিধিরা। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, উল্লেখযোগ্য পরিমাণ অনুদান পাওয়ার বিষয়টি নির্ভর করছে তহবিল প্রস্তাবনা ও দর কষাকষির উপর। ব্রাজিলের কপ সম্মেলন থেকে প্রসূন আশিসের রিপোর্ট। বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রথম পর্যায়ে স্বল্পোন্নত ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে দেয়া প্রস্তাবনার উপর আলোচনা শেষে এখন চলছে তহবিল গঠন ও অর্থায়ন বিষয়ে আলোচনা পর্যালোচনা। 2015 সালের প্যারিস চুক্তি অনুযায়ী কপ প্রেসিডেন্ট আন্দ্রে কোরেয়া দুলাগোর নেতৃত্বে অর্থায়ন সংক্রান্ত এই আলোচনায় যুক্ত হয়েছে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো।
অভিযোজন প্রক্রিয়ায় এ পর্যন্ত প্রতিশ্রুতির মাত্র ৩% অর্থ পাওয়া গেলেও লস অ্যান্ড ড্যামেজে এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো অর্থ আসেনি জানিয়ে জলবায়ু বিশেষজ্ঞরা বলেন উভয় ক্ষেত্রে সমপরিমাণ অর্থায়নের দাবিতে সোচ্চার বাংলাদেশ সহ এসব দেশের প্রতিনিধিরা। শুরুতে আশাহত হলেও শক্ত দর কষাকষির ফলে কপ প্রেসিডেন্টের নেতৃত্বে অর্থায়ন বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে জানান তারা। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম তারা ফান্ডিং রিকোয়েস্টের একটা লঞ্চ করেছে, ফান্ড ফর রেসপন্ডিং লস অ্যান্ড ড্যামেজ। তারা 5 to 20 মিলিয়ন USD ফান্ডিং রিকোয়েস্ট করতে পারবো ডেভেলপিং কান্ট্রি। এখন আমাদের ডেভেলপিং কান্ট্রির উপর এটা চলে আসে যে আমরা কত ভালো ফান্ডিং প্রপোজাল দিতে পারছি, কত ভালো আমাদের লস অ্যান্ড ড্যামেজ যেটা সেটা তুলে ধরতে পারছি। LDC কান্ট্রি যার মধ্যে বাংলাদেশ এখনো আছে, কেবলমাত্র 3% অর্থ পেয়েছে অ্যাডাপ্টেশন কাজ করার জন্য। বাস্তব ক্ষেত্রে অ্যাডাপ্টেশনের জন্য অত্যন্ত সামান্য ফান্ড ক্ষতিগ্রস্ত দেশগুলি পাচ্ছে, যেটা খুবই উদ্বেগের বিষয়। এদিকে শেষ মুহূর্তে অভিযোজন প্রক্রিয়ায় অর্থায়ন বাড়ানোর পাশাপাশি জলবায়ুর পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ভালো ফল আসবে বলে জানান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব AKM সোহেল। অ্যাডাপ্টেশনের ফান্ডটাকে আরো বাড়ানো, আমাদের বাংলাদেশে যেরকম 32% হচ্ছে অ্যাডাপ্টেশন ফান্ড, 58 হচ্ছে মিটিগেশন, 10% কস্ট কাটিং, কিন্তু আমরা চাই যে অ্যাডাপ্টেশন ফান্ডটা আরো বাড়াতে। আমাদের এখানে $150 বিলিয়ন একটা ডিমান্ড ছিল যে অ্যাডাপ্টেশন ফান্ড গ্লোবালি, তো সেই জায়গাটাতে আশা করা যায় কাছাকাছি একটা ফিগার হয়তো আমরা পেতে পারি। বিশ্ব জলবায়ু সম্মেলনের শেষ পর্যায়ে এসে ক্ষতিপূরণ আদায়ে দর কষাকষি আরও জোরালো করছে স্বল্পোন্নত ও ক্ষতিগ্রস্ত দেশগুলো। সেক্ষেত্রে সরকারের পাশাপাশি বাংলাদেশের বেসরকারি সংস্থাগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ব্রাজিলের বেলেমে আয়োজিত জলবায়ু সম্মেলন থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। হোয়াইট হাউসে সৌদি যুবরাজকে রাজকীয় অভ্যর্থনা। যুক্তরাষ্ট্রে $1 লাখ কোটি বিনিয়োগ করবে রিয়াদ। খাশোগি হত্যাকাণ্ড ইস্যুতে সালমানের পক্ষে ট্রাম্পের সাফাই। সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে জড়ালো দুদল গ্রামবাসী। এতে আহত হয়েছেন 15 জন। ছাতক উপজেলার নানুশ্রী গ্রামের চমকালী ও সিদ্ধিরচর গ্রামের তৈবালির মধ্যে জমির দখল নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে থানা ও আদালতে উভয় পক্ষের মধ্যে মামলা চলছে। এর জেরে সকালে দুই গ্রামের লোকজন কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সমাজে পুরুষকে শেখানো হয় শক্ত, অশ্রুহীন ও সাহসী হিসেবে বেড়ে উঠতে। ফলে মনের কথা প্রকাশের ক্ষেত্রে নারীর চেয়ে পুরুষেরা রয়েছেন বরাবরই পিছিয়ে। বিভিন্ন তথ্য উপাত্ত বলছে বিশ্বজুড়ে পুরুষদের মধ্যে ডিপ্রেশন, উদ্বেগ ও আত্মহত্যার হার দ্রুত বাড়ছে। আশরাফুল ইসলামের ক্যামেরায় উম্মেহানির রিপোর্ট। ছেলে মানুষ কাঁদে নাকি? ছেলেদের এত দুর্বল হলে চলে? তুমি পুরুষ মানুষ হও, সাহস দেখাও। এমন সব শব্দের ছকে পুরুষের দুঃখগুলো আড়াল হয় লজ্জার দেয়ালে। কিন্তু সমাজ কি আদৌ ভাবে মানুষ হিসেবে তারও হৃদয় আছে? রিমেল কাজ করছেন বেসরকারি ব্যাংকের একজন কর্মী হিসেবে। তবে বিশ্ববিদ্যালয় জীবন শেষে একের পর এক চেষ্টা করেও পাচ্ছিলেন না কাঙ্ক্ষিত চাকরির দেখা। একসময় সেই অস্থিরতা, ব্যর্থতার ভয় রূপ নেয় গভীর এক মানসিক অবসাদে। তবে ভেতরের সেই ভাঙচুর অজানা এক চাপে বলতে পারেনি পরিবার কিংবা বন্ধু মহলে। সেই সময়টাতে আমার মনে হচ্ছিল আসলে এটা প্রকাশ করলে মানুষ আমাকে বাঁকা চোখে দেখবে। ছেলে মানে অনেক স্ট্রং হতে হবে। 2021 সালের একটি জরিপ বলছে বিশ্বজুড়ে প্রতি 1 লাখ পুরুষে আত্মহত্যার হার প্রায় 12.3%। তবে চিকিৎসা নিতে নারীদের তুলনায় 40% কম আগ্রহী পুরুষেরা। নিজের কষ্ট আমরা বলি ইন্টারনালাইজ করে, তার ভিতরেই রেখে দেয়। এর ফলে পরবর্তীতে কিন্তু অনেক সময় পুরুষরা বেশি ভালনারেবল হয়ে যায়। অন্যদিকে ঝুঁকিতে রয়েছেন বয়স্ক পুরুষেরাও। গবেষণা বলছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কর্মজীবন, সামাজিক সম্পর্ক ও সঙ্গ হারিয়ে ফেলার কারণে প্রায় 55% মধ্যে দেখা যায় বিষণ্ণতার লক্ষণ। সমাজ বিজ্ঞানীদের মতে সমাজে প্রচলিত কিছু ধারণাই অনেক পুরুষকে বাধা দেয় আবেগ প্রকাশে। একটা এক্সট্রা পর্দা তার মধ্যে তৈরি হয়, সামাজিক পর্দা, যে আমার মধ্যে এই কথাটা বলা আর শেয়ার করা ঠিক হবে না, আমি এটা সমাধান করতে পারলাম না। বিশেষজ্ঞরা বলছেন আবেগ লুকিয়ে রাখা নয়, তা প্রকাশের সুযোগই পারে মানসিকভাবে সুস্থ রাখতে এবং পরিবার ও সমাজে সুস্থ পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে।
গদবাঁধা ধারণা থেকে বেরিয়ে এখন সময় এসেছে ছেলেদের মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবার। বিশেষজ্ঞরা বলছেন শক্ত থাকার চাপ নয়, বরং প্রয়োজন বোঝাপড়া এবং কথা বলার মুক্ত পরিবেশ। কারণ মানসিক সুস্থতাকে লিঙ্গ দিয়ে যাচাই নয়, বরং এটি মানুষের মৌলিক অধিকার। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এবার রাজশাহী বিভাগের খবর। শীতের আবহাওয়া উত্তরের জেলা রাজশাহীতে। এ সময় ডেঙ্গুর প্রকোপ কমার কথা থাকলেও উল্টো বেড়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই ভর্তি থাকছে 20 থেকে 30 জন রোগী। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। জ্বর, পেটে ব্যথা, বমি সহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে 4 দিন ধরে শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন চিকিৎসা কেন্দ্র ঘুরে বয়স্ক শওকতারা জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বমিও থামছে না, আর এদিকে ডায়াবেটিস কন্ট্রোলও আসছে না। আর একটা টেস্ট দিয়েছিল, টেস্টটাতে ধরা পড়েছে। তার মতো বেশিরভাগ রোগী ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর অসচেতনতা ও অবহেলায় যখন পরিস্থিতি অস্বাভাবিক হয়েছে তখন ভর্তি হয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। চলতি মাসের প্রথম 2 সপ্তাহে এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 30 শিশুসহ 334 জন। চলতি মাসে 3 এবং এবছর মারা গেছেন 17 জন। রাজশাহী ও আশেপাশের এলাকা এবং ঢাকা থেকে সংক্রমিত হয়েছেন রোগীরা। আমার সমস্যা জ্বর আর শরীরের ব্যথা। আমি পরীক্ষা নিরীক্ষা করার পর আমার এই ডেঙ্গু ধরা হয়েছে। ক্লিনিকে দেখানোর পরে ওখান থেকে ঢাকা মেডিকেল দেখাইছিলাম। তারপর ওখানে একটু পজিটিভ পাওয়ার পরে এখানে আবার ওখান থেকে চলে আসছি। এখানে 3 দিন বাসায় দেখেছি, তারপর বৃহস্পতিবারে আউটডোরে নিয়ে এসেছি। লিয়ানা ডাক্তার দেখানোর পরে ওরা টেস্ট দিয়েছে। টেস্টগুলোর মধ্যে আবার শুক্রবার ছিল, শনিবারে এসে রিপোর্ট দেখায় ডাক্তারে ভর্তি দিয়েছে। চিকিৎসকদের ভাষ্য, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে মশার ধরনগত পরিবর্তন হয়েছে। অতিবৃষ্টিতে মশার প্রজনন চক্রও দীর্ঘ হয়েছে। ফলে বর্ষা শেষে প্রকোপ না কমে উল্টো নগরী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে ডেঙ্গু ছড়িয়েছে। অভিযোজনী বলেন বা জেনেটিক মিউটেশন বলেন, যে কোনো কারণেই হোক, এটি কিন্তু সংক্রমণের যে ধারা সেটি পরিবর্তিত হয়েছে। এবং আমরাও দেখছি এবার আমাদের অতিবৃষ্টির কারণে বর্ষা চলে যাওয়ার পরেও শীতের ঠিক শুরুতে কিন্তু ডেঙ্গুটা আবার নতুন করে একটু প্রকোপ দেখা দিচ্ছে। জনস্বাস্থ্যবিদরা জানান, গত 2 দশকে জুলাই ও আগস্টে বেশি সংক্রমণ ও মৃত্যু হতো। গেল 4 বছর সর্বোচ্চ সংক্রমণ ঘটে অক্টোবরে। এবার নভেম্বরেও ডেঙ্গু প্রাণঘাতী। এজন্যে মশক নিধনে নিষ্ক্রিয় কর্মসূচি, পরিকল্পনার অভাব, জনসাধারণের অসচেতনতা ও অবহেলাকে দায়ী করছেন তারা। যেটা হচ্ছে, রোগীগুলো আসছে দেরি করে। এই ওয়ার্নিং সাইটটা তারা ইগনোর করার জন্যে যখন স্টাবলিশ শক হয়ে যায়, সিভিয়ার শক হয়ে যায়, তখন বিভিন্ন অর্গান ফেল করতে শুরু করে, কিডনি ফেল করতে শুরু করে, লিভার ফেল করে, ব্রেনের সমস্যা হয়, হার্টের সমস্যা হয়। এই রোগীগুলো কিন্তু আর বাঁচানো যায় না। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গবেষণায় ডেঙ্গুর জন্য দায়ী ও সংক্রমণ বাড়াতে ভূমিকা রাখা মানবদেহের 6টি জিন খুঁজে পেয়েছেন। এর প্রেক্ষিতে 3টি ওষুধ নির্ধারণ করেছেন তিনি। আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত ওই গবেষণা ডেঙ্গু চিকিৎসায় নতুন দুয়ার খুলতে পারে অভিমত বিশেষজ্ঞদের। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে $1 লাখ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে মোহাম্মদ বিন সালমান সাফ জানান, দ্বিরাষ্ট্রের ভিত্তিতে ফিলিস্তিনি সমস্যার সমাধান ছাড়া আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে না রিয়াদ। এ সময় ন্যাটোর বাইরে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত বন্ধু আখ্যা দেন ট্রাম্প। সাংবাদিক জামাল খাশোগি হত্যার বিষয়ে যুবরাজ অবগত ছিলেন না উল্লেখ করে তার পক্ষে সাফাই গান ট্রাম্প। এ যেন এক রাজকীয় অভ্যর্থনা। F-35 ও F-15 ফাইটার জেটের প্রদর্শনীর মধ্য দিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হোয়াইট হাউসে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের সৌদির বিনিয়োগ $6,000 কোটি থেকে $1 লাখ কোটি বাড়ানোর অনুরোধ করেন ট্রাম্প, যা তাৎক্ষণিকভাবে মেনে নেন প্রিন্স সালমান। 2 দেশের মধ্যে নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সইয়ের পর রিয়াদের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। সৌদি আরবকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা করেন ট্রাম্প।
তেলের দাম কমলেও সৌদি এই বিনিয়োগ বজায় রাখতে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এমবিএস জানান যুক্তরাষ্ট্রকে খুশি করতে ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছেন না তিনি। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিক। এই সময় সৌদি যুবরাজের পক্ষ নিয়ে ট্রাম্প দাবি করেন প্রিন্স সালমান এই হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না। এই বিষয়ে এমবিএস জানান কারো জীবন বিনা কারণে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক এবং এই হত্যাকাণ্ডকে একটি বড় ভুল হিসেবেও আখ্যা দেন তিনি। ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান হলে রিয়াদ আব্রাহাম চুক্তির অংশ হবে বলেও জানান সৌদি যুবরাজ। এছাড়া গাজা পুনর্নির্মাণের সহায়তার কথাও জানান তিনি। পরে ক্রাউন প্রিন্সের সম্মানে নৈশভোজের আয়োজন করেন ট্রাম্প। মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আয়োজনে যোগ দেন ধনকুবের ইলন মাস্ক, তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো, ফিফা প্রেসিডেন্ট সহ আরও অনেকে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 13 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 4 জন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির এন এল হিলওয়ে শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি সেনারা, যেখানে একটি গাড়িকে লক্ষ্য করা হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় আহতদের এরই মধ্যে স্থানান্তর করা হয়েছে। ইসরায়েলের দাবি এই হামলার সশস্ত্র সদস্যরা, যারা শিবিরের প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালনা করছিল। তবে হামাস দাবি করেছে তাদের লেবাননের শরণার্থী শিবিরে কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। এর আগে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১৭তম টেস্ট খেলতে নামেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটারের এমন মাইল ফলক উদযাপনে নানা আয়োজনে শুরু হয় মিরপুর টেস্ট। বিসিবির তরফ থেকে শাহরুখ ক্যাপ আর টেস্টের প্রথম ও বর্তমান দলের সই সম্বলিত বিশেষ জার্সি তুলে দেওয়া হয়। বিশেষ এই ম্যাচের সাক্ষী হতে এদিন সাবেক আর বর্তমান ক্রিকেটারদের মিলন মেলায় পরিণত হয় হোম অফ ক্রিকেট। 3 ফিগারে পৌঁছাতে গুনে গুনে 20 বছর পরিশ্রম, একাগ্রতা আর নিবেদন সব মিলিয়ে এমন মাইলফলকে বাংলাদেশের মিস্টার ক্রিকেট। মুশফিকুর রহিমের ১৭তম টেস্ট উদযাপনে তাই রঙিন সাজে সেজেছে হোম অফ ক্রিকেট। সকাল থেকেই বেড়েছে ভিড়। সাবেক থেকে নারী ক্রিকেটার, স্কুল কলেজ মাদ্রাসা ছাত্ররাও এসেছেন কিংবদন্তির এমন অর্জনের সাক্ষী হতে। শ্রীলঙ্কার গল স্টেডিয়ামে মুশফিক ভাই যখন 200 রান করে, কোনো সাপোর্টার মানে একা একজন সাপোর্টার ছিলাম আমি, ওই মুহূর্তটা আসলে অসাধারণ। লিজেন্ডারি প্লেয়ার হিসেবে মুশফিকুর রহিম 100 নম্বর টেস্ট খেলতেছে, এটি আমাদের জন্য একটি বড় সৌভাগ্যের বিষয়। মুশফিকের যে ফিটনেস, তার যে ডিসিপ্লিন লাইফ এবং অত্যন্ত পরেশগার একটা ছেলে, অত্যন্ত ব্রিলিয়ান্ট একটা ছেলে, যে বাংলাদেশের অনেক প্লেয়ারদের কাছে সে অনুপ্রেরণা হতে পারে। আসবে তাদের এখান থেকে অনেক কিছু একটা শিক্ষা নেওয়া উচিত। ছোটবেলা থেকে ওনার খেলা দেখছি এবং ওনাকে দেখে আমি বলবো যে হার্ডওয়ার্কিংয়ের যে ইচ্ছাটা, সেটা আমি বলবো যে আমাদের অনেক প্লেয়ারদের ভিতরে ওটা কাজ করে। আমার তাকে দেখে অনেক ইন্সপায়ার হই, তার ডিসিপ্লিন, তার সব কিছু, তার সততা। উনি 100তম টেস্ট খেলতেছে, আমি দোয়া করি উনি আরও নিজের সেরাটা দিতে পারুক। আমরা সহ যারা ইয়াং ক্রিকেটার রয়েছি তাদের কাছে একটা এক্সাম্পল সেট হয়ে থাকে। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এসি থেকে রিটার্নিং অফিসার চায় বিএনপি, লটারিতে বদলি দাবি জামায়াতের। আচরণবিধি মানানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসিপির, বাস্তবতা মেনে ভোটের প্রস্তুতি কমিশনের। ফেব্রুয়ারির নির্বাচন উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জুলাই অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা। এবং মোবাইল ব্যবসায়ী সংগঠনের সেক্রেটারিকে না ছাড়লে গণ আন্দোলনের হুঁশিয়ারি। সাংবাদিককে ডিবিতে নেয়ার ঘটনায় তৈয়বকে জড়িয়ে ভিত্তিহীন প্রচারের অভিযোগ, খতিয়ে দেখার আশ্বাস স্বরাষ্ট্রের। এই ছিল বিকেল 5টার সময় সংবাদের পর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। ইনান, ধন্যবাদ আপনাকে। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।